তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি ফারহানা রূপা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তাকক্ষের সবশেষ। হাজী সেলিমের ছেলে ইরফান ও দেহরক্ষী জাহিদ 3 দিনের রিমান্ডে, পরিবারের সম্পদের তথ্য নিচ্ছে দুদক। করোনায় দেশে আরও 23 জনের মৃত্যুতে মোট প্রাণহানি বেড়ে 5,861, নতুন 1,493 রোগী শনাক্ত। ঢাকা থেকে কলকাতা ও চেন্নাইয়ে ফ্লাইট গেল 7 মাস পর, ভারতের পর্যটক ভিসাও চালু হচ্ছে শিগগিরই। আমন মৌসুমে 8.5 লাখ টন ধান চাল কিনবে সরকার, এবার 1 টাকা বেশি দরে কেনা হবে চাল। এবার জানাবো বিস্তারিত। হাজী সেলিম পুত্র ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বরখাস্ত হওয়া কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যা চেষ্টা মামলায় প্রায় পৌনে 1 ঘণ্টা শুনানি শেষে বুধবার দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। ইরফান সেলিম ও জাহিদের 7 দিন রিমান্ড চেয়ে মঙ্গলবার ধানমন্ডি থানা পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়। এর ধারাবাহিকতায় বুধবার সকালে ওই 2 আসামিকে রিমান্ড শুনানির জন্য কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। শুনানিতে রিমান্ড বাতিলের জন্য আবেদন করে আসামিপক্ষের আইনজীবীরা। তাদের দাবি, নৌবাহিনীর ওই কর্মকর্তা কাজ শেষে ব্যক্তিগত মোটরসাইকেলে করে ফিরছিলেন। মামলায় সরকারি কাজে বাধা দেওয়ার যে কথা বলা হয়েছে তা যৌক্তিক নয়। এইটাতে যে মামলাটা করছে 332 ধারা 353 ধারা, সেটা ধারাটা হচ্ছে কোনো সরকারি কর্মকর্তা এবং কোনো সরকারি কর্মচারী যদি তার প্রাইভেট কোনো কাজে আসে, সেখানে যদি তার সাথে কোনো লোকের যদি মারামারি কোনো কিছু হইয়া থাকে, তাইলে এই ধারায় কোনো মামলা হইতে পারে না। সরকারি কাজে বাধা সৃষ্টি এই ধরনের কোনো কিছু হয় না, সেটা আমরা আদালতে বলছি। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ভুক্তভোগী একজন সরকারি কর্মকর্তা। তিনি পরিচয় দেওয়ার পরও তাকে মারধর করেছেন আসামিরা। এছাড়া এজাহারে আরও 2-3 জন অজ্ঞাতনামা আসামি রয়েছে। তাদের বিষয় জানতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন। পরিচয় দেওয়া সত্ত্বেও তাকে মারধর করেছে, এটা তো কোনো আইনে নাই যে একজন নিরীহ লোককে মারধর করবে বিনা কারণে। এটা হতে পারে না, সে সরকারি হোক আর বেসরকারি হোক। এখানে যে ধারা যেটা দেওয়া আছে, উল্লেখ করা হয়েছে, এই ধারা এটা জাস্টিফাইড, এবং 307 তাকে অ্যাটেম্প্ট টু মার্ডার, যেটা তাকে হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করা হয়েছে, তার দাঁত পড়েছে। এর আগে একই মামলায় সোমবার হাজী সেলিমের গাড়ি চালক মিজানুর রহমানের 1 দিন ও মঙ্গলবার ইরফানের ব্যক্তিগত কর্মকর্তা এবি সিদ্দিকী দীপুর 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে ইরফানের সম্পদের প্রাথমিক তথ্য নিচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে রাজধানীর সেগুনবাগিচা সংস্থাটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান দুদকের কমিশনার মোজাম্মেল হক খান। তিনি বলেন, এমপি হাজী সেলিম ও ইরফান সেলিমের সম্পদের প্রাথমিক তথ্য নেওয়া হচ্ছে। দুদকে শিডিউলভুক্ত অপরাধের প্রমাণ পাওয়া গেলে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদও পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি তাদের দুর্নীতি ও অবৈধ সম্পদ আছে কিনা তার খোঁজ করছেন দুদকের গোয়েন্দারা। এছাড়া সরকারি জায়গা বা সম্পত্তি দখল হয়ে থাকলে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজারে মেজর সিনহা রাশেদ খান হত্যা মামলায় পুলিশ কনস্টেবল রুবেল শর্মার 2য় দফায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম জানান, সিনহা হত্যার আরও তথ্য জানতে মামলার অন্যতম আসামি রুবেল শর্মাকে আদালতে হাজির করে 8 দিনের রিমান্ড আবেদন করা হয়। বৃহস্পতিবার রুবেল শর্মাকে জিজ্ঞাসাবাদ শুরু হবে। এর আগে 7 দিনের রিমান্ডে রুবেলের কাছ থেকে সিনহা হত্যার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব। গেল 31 জুলাই রাতে কক্সবাজারের শামলাপুর এলাকায় এপিবিএনের চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান।
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার আসামি ইসরাফিলের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হক এই নির্দেশ দেন। সকালে ইসরাফিলকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। এদিকে বেগমগঞ্জের এই ঘটনার মূল হোতা দেলোয়ার হোসেনকে শরীফপুরের হাসান হত্যা মামলায় 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বেগমগঞ্জে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও গেল 4 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর নারী নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে 3টি মামলা করেন তিনি। 3 মামলায় এরই মধ্যে দেলোয়ারকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়। তার বিরুদ্ধে বর্তমানে মোট 7টি মামলা চলছে। হত্যা মামলায় পুলিশ আসামি দেলোয়ারের 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত শুনানি অন্তে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং ধর্ষণের চেষ্টা মামলা পুলিশ আসামি ইসরাফিলের 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত শুনানি অন্তে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নোয়াখালীতে ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ শামসুদ্দিন খালেদ এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মোহাম্মদ ইব্রাহিম হাতিয়া পৌরসভার শূন্যের চর এলাকার বাসিন্দা। রায়ে তাকে 25,000 টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে 2 বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী মর্তুজা আলী পাটোয়ারি জানান, 2004 সালে ইব্রাহিম একই এলাকার এক গৃহবধূকে ধর্ষণ করে। ঘটনার পর ইব্রাহিম ও তার বন্ধু আব্দুল হাশিমকে আসামি করে মামলা করেন ওই নারী। আব্দুল হাশিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে। দেশে করোনায় আরও 23 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 19 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5,861 জনের। 111টি ল্যাবে 24 ঘন্টায় 12,357 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,493 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.08%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,03,079 জনে। সুস্থ হয়েছেন আরও 1,610 জন। এ নিয়ে মোট সুস্থ 3,19,733 জন। সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের প্রতি যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সেনাবাহিনীর 3টি ব্রিগেড এবং 5টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। এ সময় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আবারও সবাইকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন সরকার প্রধান। বিভিন্ন সেনানিবাসে নবগঠিত 3টি ব্রিগেড ও 5টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানের মূল আয়োজন হয় পটুয়াখালীর লেবুখালীতে নবগঠিত শেখ হাসিনা সেনানিবাসে। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে পতাকা উত্তোলন করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর 1974 সালের প্রতিরক্ষা নীতিমালা সামনে রেখেই প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করা হচ্ছে। কারো সঙ্গে শত্রুতা নয়, বন্ধুত্ব চায় বাংলাদেশ। কিন্তু দেশ আক্রান্ত হলে তা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। পবিত্র সংবিধান এবং দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো ধরনের হুমকি মোকাবেলার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই। কিন্তু যদি কখনো আমরা আক্রান্ত হই, যেটা মোকাবেলা করবার মতো শক্তি যেন আমরা অর্জন করতে পারি, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রাখতে চাই এবং সেভাবে আমরা তৈরি থাকতে চাই। প্রধানমন্ত্রী আরও বলেন, সেনাবাহিনী মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। সেনা সদস্যদের তা মাথায় রেখেই দায়িত্ব পালন করতে হবে। এ সময় দেশের সেনাবাহিনীকে বিশ্বের শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান শেখ হাসিনা। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি সীমিত সম্পদ দিয়েও সব ধরনের সহযোগিতা করতে। কুমিল্লা, বগুড়া, সৈয়দপুর সেনানিবাসে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। সাভার, সিলেট সেনানিবাসে একটি করে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। করোনা মোকাবিলা সহ যে কোনো দুর্যোগ পরিস্থিতিতে সেনা সদস্যদের ভূমিকার প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। করোনাকালীন সময়েও যেভাবে তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে
তাদের সেবা করে বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব উজ্জ্বল করেছেন। সেই সাথে সাথে জাতিসংঘ কর্তৃক শান্তিরক্ষা মিশনেও আমাদের সশস্ত্র বাহিনী বিশাল ভূমিকা রেখে যাচ্ছে। আসছে শীতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সবার স্বাস্থ্য সুরক্ষিত রাখার আবারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের ওপর বিএনপি দোষ চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ভার্চুয়ালি রাজধানীর গাবতলীতে বিআরটিসি ট্রেনিং সেন্টারের উদ্বোধনীতে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নিজেদের অপরাজনীতির জন্যই দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বিএনপি। তারা নির্বাচনে অংশ নেয় লোক দেখাতে, কিন্তু ভোটের দিন কেন্দ্রে আসে না। এছাড়াও আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে থাকে। জনগণ এসব আচরণে তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। সরকার বিরাজনীতিকরণে বিশ্বাসী নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে বিরোধী দলগুলোর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে সরকার। পরে দেশের গাড়ি চালক প্রসঙ্গে বলেন, নারী চালকের চাহিদা দিন দিন বাড়ছে। মহিলা বাস সার্ভিস, স্কুল বাস সার্ভিসে শতভাগ নারী চালক ও সহকারীদের সম্পৃক্ত করা জরুরি বলেও জানান ওবায়দুল কাদের। সরকার বিএনপি নিজেদের অপরাজনীতির জন্য দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। নির্বাচনে তারা অংশ নেয় লোক দেখানো, ভোটের দিন কেন্দ্রে আসে না, এতে তারা ভোটারদের আস্থা হারাচ্ছে। আন্দোলনের ডাক দিয়ে নেতারা ঘরে বসে থাকে, এতে কর্মীদের আস্থা হারাচ্ছে। 7 মাস পর চালু হলো ঢাকা থেকে কলকাতা ও চেন্নাইয়ের ফ্লাইট। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার ফ্লাইটে কলকাতা যান 23 যাত্রী আর চেন্নাইয়ে যান 32 জন। এ সময় ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী জানান, অন্যান্য ভিসার মতো ভারতের পর্যটক ভিসাও শিগগিরই চালু হবে। বিশ্বে করোনা সংক্রমণ শুরু হলে গেল 12 মার্চ আকাশসীমা বন্ধ করে দেয় ভারত। ফলে বন্ধ হয়ে যায় ঢাকা থেকে দেশটির 3টি গন্তব্যে ফ্লাইট চলাচল। এই সময়ে শুধু আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে পরিচালনা করা হয় কয়েকটি বিশেষ ফ্লাইট। 7 মাস পর বুধবার সকালে শাহজালাল বিমানবন্দরে ভারতের সাথে ফ্লাইট চালুর উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিদুর রহমান। এয়ার বাবল চুক্তি অনুসারে দুই দেশের মধ্যে সপ্তাহে 56টি ফ্লাইট চলাচল করতে পারবে। তবে এক্ষেত্রে মানতে হবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। যাত্রার 72 ঘন্টা আগে প্রত্যেক যাত্রীর করোনা পরীক্ষা করতে হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে যেসব দেশকে গুরুত্ব দিয়ে বিমান যোগাযোগ চালু করেছে ভারত, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। ট্যুরিস্ট ভিসাও খুব দ্রুত চালু করা হবে। কোভিড মোকাবিলায় বিমানের যাত্রী সহ সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ করছি। প্রাথমিকভাবে ইউএস বাংলা এয়ারলাইন্স কলকাতায় সপ্তাহে 6টি ও চেন্নাই রুটে প্রতিদিন 1টি করে ফ্লাইট পরিচালনা করবে। ব্যবহার করা হচ্ছে ATR 72 মডেলের উড়োজাহাজ। আমাদের দেশ থেকে যারা যাত্রা করবে তারা যেন যে গন্তব্যে যাচ্ছে যে নিরাপদ যেভাবে যেতে পারে এবং নিরাপদে ওখানে নিরাপদে থাকতে পারে, সেই জন্য আমাদের যেসব আমরা নীতিমালা তৈরি করছি অথবা যেসব স্বাস্থ্যবিধিগুলো আমরা দিচ্ছি, এগুলো সকলে কিন্তু আমাদের যেটা স্বাস্থ্যবান্ধব অথবা মানুষের যাত্রী বান্ধব, আমি বলবো যে যাত্রীরা যাতে নিরাপদে চলাচল করতে পারে, এটাই আমাদের লক্ষ্য। এদিকে বাংলাদেশ বিমান বৃহস্পতিবার থেকে প্রতি সপ্তাহে দিল্লিতে 3টি, রোববার থেকে কলকাতায় 3টি আর 15 নভেম্বর থেকে চেন্নাই রুটে 3টি করে ফ্লাইট পরিচালনা করবে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিএলের আসর জমেছে সুদূর আরব আমিরাতে, কিন্তু তার উত্তাপ বরাবরই টের পায় বাংলাদেশ। খেলার আনন্দ ছাপিয়ে বাজি ধরায় মেতে ওঠে দেশের অনেক জায়গা। চিত্রটা ফেনীতে একটু বেশিই প্রকট। বাজি ধরে সর্বশান্ত হচ্ছেন অনেকে। জুয়াকে কেন্দ্র করে চুরি, ছিনতাই, এমনকি সংঘর্ষের ঘটনাও ঘটছে নিয়মিত। আইপিএল জ্বরে কাঁপছে ক্রিকেট বিশ্ব। জমজমাট লড়াই উপভোগে টিভির সামনে বুঁদ হয়ে থাকে শত কোটি সমর্থক। তবে নির্মলী আনন্দের আড়ালে রয়েছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অন্য এক রূপ। আইপিএলকে কেন্দ্র করে পুরো বিশ্বে চলে কোটি কোটি টাকার বাজি। বাংলাদেশের জেলায় জেলায় ঘটে একই ঘটনা। বাজির নেশায় নিঃস্ব হয় সাধারণ মানুষ। ফেনীতে জুয়ারি আসর প্রকট রূপ নিয়েছে।
প্রতিদিন খেলা শুরুর আগেই জুয়ারিরা যোগাযোগ করছে একে অপরের মোবাইলে, আর লেনদেন হচ্ছে সরাসরি অথবা বিকাশে। বাজির টাকা জোগাড়ে অনেকে ঘটাচ্ছেন চুরি ছিনতাইয়ের ঘটনা। এতে অভিভাবক সহ দুশ্চিন্তায় সচেতন নাগরিকরা। এটা বলে কত রান হবে এটাকে নিয়ে জুয়া ধরে, মানে কত টাকার বিনিময় প্রতি বলে এই বাজিকে কেন্দ্র করে দেখা যায় যে এক গ্রুপ আরেক গ্রুপের কাছে IPL, CPL, BPL এ হেরে গেছে, তখন একটা বিদ্রুপ ভাব তৈরি হয়। হাজার হাজার টাকা মনে করেন জুয়া ধরে, হ্যাঁ, তো এগুলাকে কেন্দ্র করে মনে করেন আপনার বিভিন্ন রকম ঘটনা ঘটতেছে। টাকা পয়সার জন্য বিভিন্ন রকম হাইজ্যাক, ছিনতাইকারী, বিভিন্ন রকম, আবার এখন কিশোর গ্যাং তৈরি হয়ে গেছে। IPL-এ জুয়ার নেশায় যখন সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ, তখন বসে নেই প্রশাসন। ফেনী পুলিশ কঠোর নজরদারি রাখছে, অভিযান চালাচ্ছে নিয়মিত। আমরা কিছু রেস্ট্রিকশন ইম্পোজ করেছি, যে ইচ্ছা করলে সে এক জায়গায় জড়ো হয়ে আড্ডা মারতে পারবে না। হ্যাঁ, সেটা পুকুরের পাড়ে হোক বা কোনো চায়ের দোকানে হোক, এই ধরনের আড্ডা আমরা অলরেডি বন্ধ করে দিয়েছি। মোটরসাইকেলে 3-4 জন লোক উঠে চলে আসতেছে, এটাও আমরা পুরোপুরি আমরা এখন হার্ড লাইনে আছি। ফেনীতে শুধু IPL নয়, প্রায় সব খেলার আসন নিয়ে বসছে জুয়া। এটি বন্ধে বাড়তি উদ্যোগ নিয়েছে ফেনীর পরশুরাম উপজেলা। খেলা চলাকালীন কেবল নেটওয়ার্ক বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আসন্ন আমন মৌসুমে 2 লাখ টন ধান ও 6 লাখ টন সিদ্ধ ও 50,000 টন আতপ চাল কিনবে সরকার। বুধবার সকালে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, 26 টাকা কেজি দরে ধান ও 37 টাকা কেজি দরে সেদ্ধ চাল কেনা হবে। এছাড়া আতপ চাল কেনা হবে 36 টাকা কেজি দরে। গেল বছরের চেয়ে 1 টাকা বেশি দরে কেনা হবে সিদ্ধ ও আতপ চাল। এসব ধান ও চাল প্রান্তিক কৃষক ও অভ্যন্তরীণ বাজার থেকে কেনা হবে। মন্ত্রী আরও জানান, 7 নভেম্বর থেকে ধান এবং 15 নভেম্বর থেকে সিদ্ধ ও আতপ চাল সংগ্রহ শুরু হবে। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসব খাদ্যশস্য সংগ্রহের কাজ। গেল বছর 26 টাকা ধরে 6 লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করেছিল সরকার। এছাড়া 36 টাকা দরে সিদ্ধ ও 35 টাকা দরে আতপ চাল সংগ্রহ করা হয়েছিল। 6 লক্ষ মেট্রিক টন আমরা সিদ্ধ চাউল আমরা ক্রয় করব মিলাদদের কাছ থেকে, এবং 50,000 মেট্রিক টন আতপ চাল ক্রয় করব মিলাদদের কাছ থেকে, এবং কৃষকদের কাছ থেকে সরাসরি 2 লক্ষ মেট্রিক টন আমরা ধান সংগ্রহ করব। প্রতি কেজি ধানের মূল্য 26 টাকা, প্রতি কেজি সিদ্ধ চাউলের মূল্য 37 টাকা এবং প্রতি কেজি আতপ চাউলের মূল্য 36 টাকা। সারা দেশে অস্থিতিশীল নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার। সরকার নির্ধারিত দামে এখনও বাজারে মিলছে না চাল, আলু ও পেঁয়াজ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। পণ্যের দাম নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করার দাবি তাদের। এছাড়া শীতকালীন সবজি বাজারে আসা শুরু হলেও সব ধরনের সবজির দামই চড়া। চট্টগ্রামের বাজারে সরকার নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না আলু। পাইকারি বাজারে প্রতি কেজি আলু 40 থেকে 42 টাকা, আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। পেঁয়াজের বাজারও আগের মতোই চড়া। মান ভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম 70 থেকে 80 টাকা। বাজারে বেশিরভাগ সবজির দাম 60 টাকার উপরে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় দাম কমছে না। প্রতি কেজি 5 টাকা 10 টাকা সবজির দাম বেড়ে গেছে। যে ভেন্ডি আগে ছিল 40 টাকা 50 টাকা, এই ভেন্ডি এখন 50 টাকা। আমরা যেখান থেকে আনি ওরা বলতেছে মানে বৃষ্টির কারণে তরকারি একটু কম, এই জন্য বাড়তি সবজির। রাজশাহীর খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম 45 টাকা এবং পেঁয়াজ মান ভেদে 75 থেকে 90 টাকা। সব ধরনের সবজির দাম কেজি প্রতি বেড়েছে 10 থেকে 15 টাকা। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারে নজরদারি বাড়ানোর দাবি ক্রেতাদের। বগুড়ার বাজারে শীতের সবজি উঠলেও দাম আকাশচুম্বী। ফুলকপি 120 টাকা, বাঁধাকপি 80, বেগুন 60, মরিচ 160 টাকা দরে বিক্রি হচ্ছে। আড়তদাররা বলছেন, নতুন আলু বাজারে উঠলে দাম কমে আসবে। আশা করি সামনে মাসে ধরে নতুন আলুটা নামবে, সামনে নবান্ন আমদানি হয়, নতুন আলু আস্তে আস্তে আলু বাজার স্বাভাবিক হয়ে যাবে। গত 15 দিনের ব্যবধানে খুলনায় আলুর দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। দাম নিয়ন্ত্রণে বাজারে তদারকি বাড়িয়েছে প্রশাসন। খুচরা পর্যায়ে সর্বোচ্চ 35 টাকা যাতে বিক্রি হয়, এই জন্য সারা বাংলাদেশে মাঠ পর্যায়ে যারা কর্মরত আছি, জেলা মার্কেটিং অফিসার, আমরা বাজার তদারকি করছি। এদিকে ময়মনসিংহ সহ দেশের অধিকাংশ বাজারে চাল, আলু, পেঁয়াজ ও সবজির দাম নিয়ে অসন্তোষ জানিয়েছেন ক্রেতারা। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা জরুরি মনে করছেন সংশ্লিষ্টরা। শাহনাজ পারভিন,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মজুদ সক্ষমতা বাড়াতে নতুন 4টি গুদাম তৈরি করছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। পাশাপাশি দাম নাগালে রাখতে পেঁয়াজ ও তেলের আমদানি বাড়ানো হচ্ছে। এতে অস্থির নিত্যপণ্যের বাজার কিছুটা স্থিতিশীল হবে বলে আশা করছে বাণিজ্য মন্ত্রণালয়। ভারত থেকে আসা বন্ধ হলো বাজারে পেঁয়াজের আমদানি বেড়েছে চীন, মিশর, মিয়ানমার থেকে। এতে দাম কমার আশা করা হলো, তা হয়নি এখনো। রাজধানীর বাজারে এখনও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে বাজারভেদে 80 থেকে 90 টাকা, আর আমদানির পেঁয়াজের কেজি 60 থেকে 70 টাকা। আবার দুইবার দাম নির্ধারণ করা হলেও সেই দামে মিলছে না আলু। আমাদের 39 টাকা, আমরা 40 টাকা আপনার লস দেওয়া আসতে, আমরা কমে কিনতে পারতেছি না। আমরা কমে না কিনতে পারলে আমরা বিক্রি করবো কিনে। তার বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তরিকতার অভাব যথেষ্ট। বাজার এখন ক্রয় ক্ষমতার বাইরে, যারা যে ইনকাম, এখন ইনকাম কমে গেছে। বাজারের এমন পরিস্থিতিতে ভরসা এখন টিসিবির খোলা ট্রাকে, কিন্তু ক্রেতাদের চাহিদার তুলনায় তা খুবই কম। এসব বিবেচনায় টিসিবির সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বাণিজ্য সচিব বললেন, পণ্যের মজুদ বাড়াতে সারা দেশে আরও 4টি গুদাম ভাড়া নেওয়া হচ্ছে, বাড়ানো হচ্ছে ট্রাকের সংখ্যাও। সাপ্লাই চেইনটাকে ঠিক রাখার জন্য, বিশেষ করে নিত্য পণ্যের জন্য আমাদের টিসিবি আছে। এই টিসিবির সক্ষমতা বৃদ্ধি করার জন্য সারা বাংলাদেশে 4টা, আরো ঢাকাকে আমরা একটু বেশি, যে এখন সংকুলন হচ্ছে তা তো হচ্ছে না, আমরা ঢাকাতে গুদাম ভাড়া নিয়েছি, এখানে এটা রেন্টাল। বর্তমানে নিজস্ব আর ভাড়া মিলিয়ে সারা দেশে টিসিবির গুদাম রয়েছে 15টি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌদি আরবে উঠে যাচ্ছে কাফালা পদ্ধতি। এতে বিদেশি কর্মীদের কফিলের অধীনে থাকার দীর্ঘদিনের রীতি বাতিল হচ্ছে। এর পরিবর্তে তারা কাজ করবেন সরাসরি শ্রম মন্ত্রণালয়ের অধীনে। শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। সৌদিতে প্রবাসী শ্রমিক ও নিয়োগকর্তার মধ্যে নতুন ধরনের চুক্তির কথা ভাবা হচ্ছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। শ্রমবাজার উন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। তারই অংশ হিসাবে কয়েক দশক ধরে চলে আসা এই কাফালা প্রথা বাতিলের কথা ভাবছে সৌদি সরকার। আগামী বছরের শুরুতে এই প্রথা বাতিলের সিদ্ধান্ত কার্যকর হতে পারে। কাফালা পদ্ধতিতে সৌদি নাগরিকদের অধীনে যে কোনো কাজ বা ব্যবসা করতে হয় প্রবাসীদের। বিনিময়ে কফিলকে প্রতি মাসে লাভের অংশ দিতে হয়। তবে এই প্রথা বাতিল হলে প্রবাসীরা সরাসরি শ্রম মন্ত্রণালয়ের আওতায় চলে যাবেন। ইউরোপে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা গত সপ্তাহের তুলনায় 40% বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর 24 ঘন্টায় বিশ্বে 7,000 মানুষের প্রাণহানি হয়েছে। বিশ্বব্যাপী নতুন করে শনাক্ত হয়েছেন 4,59,000 রোগী। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু 11,71,000-এর বেশি, আর মোট আক্রান্ত 4,42,00,000 ছাড়িয়েছে। ইউরোপে করোনা ভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে। গত সপ্তাহের তুলনায় বেড়েছে দৈনিক সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মৃত্যু বেড়েছে প্রায় 40%। সংস্থাটির মুখপাত্র জানান, ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, রাশিয়াতে নতুন সংক্রমণের হার বেশি। এই দেশগুলোর হাসপাতালগুলোতে আইসিইউ রোগীর সংখ্যা হুহু করে বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিকে টানা কয়েকদিনের মতো সবচেয়ে বেশি মৃত ও শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার দেশটিতে করোনায় 969 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 71,000 মানুষ। ইতালিতে মঙ্গলবার 22,000 রোগী শনাক্ত হয়েছে। এদিকে দেশটিতে করোনায় আরোপিত বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করছে সাধারণ মানুষ। তবে দ্বিতীয় দফা লকডাউন এড়াতে নাগরিকদের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জুজেপ্পে কন্তে। মেক্সিকোর সীমান্তের শহর এল পাসো সহ বেশ কয়েকটি শহরে বেড়েছে সংক্রমণ। এদিকে করোনায় মৃতদের স্মরণে 31 অক্টোবর থেকে টানা 3 দিন জাতীয় শোক ঘোষণা করেছে মেক্সিকোর সরকার। ভেনেজুয়েলার হাসপাতালের কোভিড ওয়ার্ডগুলোতে দেখা দিয়েছে স্বাস্থ্যকর্মীর সংকট। করোনার বিস্তার ফের বাড়ায় মঙ্গলবার থেকে পুরোপুরি লকডাউন জারি হয়েছে জার্মানির বাভারিয়া শহরে। ডিসেম্বর পর্যন্ত লকডাউন জারি থাকবে নেদারল্যান্ডসে। ফ্রান্সে এপ্রিলের পর মঙ্গলবার সর্বোচ্চ 523 জনের মৃত্যু হয়েছে। নতুন 23,000 রোগী শনাক্ত হয়েছে। বেলজিয়ামের হাসপাতালগুলোতে করোনা রোগী ভর্তির সংখ্যা বেড়েছে 88%।
রাশিয়ায় করোনার বিস্তার ঠেকাতে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বিস্তার রুখতে দেশের সব নাগরিকের করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্লোভাকিয়া সরকার। চেক রিপাবলিকে মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে 1 সপ্তাহব্যাপী রাত্রিকালীন কারফিউ। রোববার থেকে দর্শকদের জন্য খুলছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পেরুর মাচু পিচু। এদিকে ভারতে মঙ্গলবার করোনায় মৃত ও আক্রান্তের দৈনিক সংখ্যা কিছুটা বেড়েছে। গত 24 ঘন্টায় দেশটিতে 43,000 নতুন রোগী মিলেছে, মারা গেছে 519 জন। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র 6 দিন বাকি। চলছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর শেষ মুহূর্তের প্রচারের কাজ। এর মধ্যেই মঙ্গলবার রিপাবলিকান ঘাঁটি খ্যাত জর্জিয়ায় এক সমাবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। দুই প্রার্থী বাড়তি নজর দিচ্ছেন গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড বা দোদুল্যমান রাজ্যগুলোর ওপর। টান টান উত্তেজনা থাকছে অ্যারিজোনা, ফ্লোরিডা ও নর্থ ক্যারোলাইনা রাজ্যগুলোতে। এদিকে গোটা দেশে জনমত জরিপে ট্রাম্পের চেয়ে 7 থেকে 9% পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন। তবে নির্বাচনের ফলাফল নির্ভর করছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলো ঠিক কোন দিকে যায় তার ওপর। ট্রাম্প বেরিয়ে পড়েছেন মিশিগান, উইসকনসিন এবং নেব্রাস্কার উদ্দেশ্যে। এদিকে মঙ্গলবার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প প্রথমবারের মতো সমালোচনা করেন বাইডেনের। আজ শেষ হচ্ছে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। 1 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে কাল থেকে মাঠে ফিরতে আর বাধা নেই টাইগার তারকার। দলের সেরা ক্রিকেটারকে মাঠে ফেরাতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে বিসিবি। তবে পরিবারের সঙ্গে সাকিব এখন যুক্তরাষ্ট্রে। সেখানেই প্রত্যাবর্তনের সংবর্ধনা পেয়েছেন প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে। জানিয়েছেন দ্রুতই সেরা ফর্মে ফিরতে চান। প্রত্যাবর্তনের মঞ্চ প্রস্তুত। দীর্ঘ 1 বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্তি, এবার মাঠে ফেরার পালা। প্রত্যাবর্তনের ক্ষণে টাইগার ক্রিকেটের বরপুত্রকে দেশের মানুষ কাছে পাচ্ছে না, কারণ তিনি আছেন যুক্তরাষ্ট্রে। সেই সুযোগ হাতছাড়া করেনি সেখানকার প্রবাসী বাঙালি কমিউনিটি। বর্ণাঢ্য আয়োজনে সাকিবকে বরণ করে নিয়েছেন তারা। এতদিন ক্রিকেট নিয়ে কথা বলায় আইসিসির বারণ থাকলেও শেষ দিনে সাকিব ক্রিকেট নিয়েও কথা বললেন। এখান থেকে আসলে এই রূপরেখাগুলো তৈরি করা সম্ভব না, যেটা এখন দেশে ফেরার পরই করা হবে। বিসিবির সাথে কথা বলে অবশ্যই করা হবে এবং সেটা সুন্দরভাবে যাতে করে করা যায় সেভাবেই করা হবে, কিন্তু সেটা একমাত্র যাওয়ার পরেই বলা সম্ভব। জানুয়ারির আগে টাইগারদের আন্তর্জাতিক কোনো সিরিজ নেই, তাই মাঠে ফেরারও কোনো তাড়া নেই। তবে প্রত্যাবর্তন সহজ করে দিতে এগিয়ে এসেছে বিসিবি। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস আছে আগে থেকেই। নিয়মিত যোগাযোগ হচ্ছে দুই পক্ষের। আমাদের বোর্ডের সিওর কথা হয়, পাপন ভাইয়ের সাথে সবসময় যোগাযোগ আছে, আকরাম ভাইয়ের সাথে রেগুলার কথা হয়, সিলেক্টরদের সাথে কথা হয়। সো সবার সাথে যোগাযোগ আছে বা সবার সাথে কমিউনিকেশন হচ্ছে। বাট আসলে যে প্ল্যানটা সেটা করার জন্য যখন আমি দেশে ব্যাক করবো তারপরেই করাটা সম্ভব হলে খুব ভালো হবে। 15 নভেম্বর থেকে বিসিবি আয়োজিত টি-20 লিগ দিয়ে 22 গজে ফিরবেন টাইগার পোস্টার বয়। তার আগে 10 নভেম্বর দেশে ফেরার কথা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। লড়াইটা টেবিলের 1 ও 2-এর। তবে শেষ 2 ম্যাচ হেরে আত্মবিশ্বাসে আঘাত লেগেছে মুম্বাই ও বেঙ্গালুরুর। জয় পেলে নিশ্চিত প্লে অফ, হারলে বাড়বে অপেক্ষা। কঠিন সমীকরণ পারফরমেন্স দিয়ে সহজ করতে চায় মুম্বাই। বিগ ম্যাচে জ্বলে ওঠার অপেক্ষায় রোহিত শর্মা। গেম চেঞ্জার হতে পারেন ডিকক, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড। বোলিংয়ে বুমরার সাথে বোল্ট ও কুলটার নাইলরা আছেন দারুণ ছন্দে। বিপরীতে বেঙ্গালুরুর ব্যাটিং স্তম্ভ ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি ও অ্যারন ফিঞ্চ। বোলিংয়ে আস্থা যোগাচ্ছেন ক্রিস মরিস, ইউজবেন্দ্র চাহাল। আসরের প্রথম দেখায় সুপার ওভারে জিতেছিল বেঙ্গালুরু। এর সাথে শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর ও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।